তুমি এই চেয়ারটাই বসো। হ্যাঁ, এখানে আমার নায়িকা যে হয় তার বসায়। আমাদের বাসায় যে কাজের বুয়াগুলো ছিল না, ওরা কিভাবে কথা বলে, কিভাবে খায়, এটা সে নকল করতো, দেখাতো। হ্যাঁ, দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি, তিনি আমাদের দেশের মেগা স্টার শাবনূরের মা, রত্নগর্ভা মা। আমরা তার সাথে কথা বলবো। কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেখানে শাবনূর আপু কীভাবে ফিল্মে আসলেন সেটা বলছিল যে এহতেশাম দাদু নাকি একটা মানে রাস্তার ভিতরে উনি স্কুল থেকে যাচ্ছিলেন, সেটা দেখেই পছন্দ করে ফেলেছিলেন যে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমার অফিসে এসো। আপনারা নাকি তারপরে গেলেন এবং তো উনি সিলেক্ট হয়ে গেলেন। এটা হ্যাঁ, ঠিক হ্যাঁ, তো? হ্যাঁ, এটা সত্য কথা। তার কারণ আমরা হাঁটতাম আর কি ওই যে সংসদ ভবনে। হ্যাঁ, তো এতেশামের সাথে আমাদের আগের থেকে পরিচয় ছিল। হ্যাঁ, পরিচয় ছিল, একটু না ভালোই পরিচয় পরিচয় ছিল। তারপরে ওই আমার মেয়ে তো বাফাতে নাচ শিখতো। হ্যাঁ, এই দুই মেয়ে শিখতো বাফাতে নাচ। তো ও হচ্ছে ওকে হঠাৎ করে একদিন ছোট একটা ক্যারেক্টারের জন্য বলছিল বাফার থেকে। হ্যাঁ, আমি বলছি না, ওই ক্যারেক্টার আমি দিব না। হ্যাঁ, তো নাচ শিখছে, শিখুক। তো ও তো অনেক ছোটবেলায় আসছে ফিল্ম না। তো কত বছর ছিল? 14? 14 ওরকমই হবে। এইটে পড়তো, এইটে পড়তো, এইটি মনে হয়। হ্যাঁ, এইটে পড়তো। তো এইটি পড়ার একটা মেয়ে কতটুক থাকে, কত বয়সও বা থাকে, তাই না? 13, 14, 15 হ্যাঁ, হ্যাঁ, ওরকমই ছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং এহতেশাম দাদুকে বলে যে জহুরির চোখ, মানে কিভাবে উনি নাকি আমি বলেছিলেন। যেদিন প্রথম গেছি তার অফিসে, এই অফিসটা ছিল বিজয়নগর। আচ্ছা। আমি যাওয়ার পরে সে চেয়ারে বসা, আর নিশি সম্ভবত আর শিলা, আচ্ছা। এই দুইজন দুই পাশে বসা। তা আমি যখন গেছি আমার মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ডও গেছিলো, তো বলছে ইউরেকা। হ্যাঁ, তো আমি বলছি কী বলে ইউরেকা। তারপরে হাত ধরে বলে তুমি আমার দাদু, তুমি এই চেয়ারটাই বসো। হ্যাঁ, এখানে আমার নায়িকা যে হয় তার বসায়। আমি হাঁ করে তাকাই আছি, এটা কী বলতেছে। হ্যাঁ, পরে আমি বলছি ভাইয়া এটা কি বললেন আপনি, এত ছোটোবেলায় মানুষ নায়িকা হবে, আপনি কি বলতেছেন। বলতে দেখেন না আমি ওকে নায়িকা বানাবো। আমি বলছি আমার তো মনে হচ্ছে না এত ছোটোবেলায় সে নায়িকা হইতে পারে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ইচ্ছাই হয়েছে আর কি। আর সবাই তো তোমরাই তো বলবা যে সে কেমন নায়িকা, বুঝছো। আমি মায় হয়ে আর কি বলবো বলো। না না, আমরা তো বলি যে উনি আনবিটেবল এবং এখনো পর্যন্ত ওনাকে কেউ স্পর্শ করতে পারেনি, আর আগামীতে পারবে কিনা সেটা একদম সময় বলবে, কিন্তু আমরা সবাই বলবে, তোমরাও বলবা, আমি আর মা হয়ে কি বলবো বলো। আমি চেষ্টা করছি, আমার যতদূর সম্ভব আমি তার পিছনে ছিলাম এবং চেষ্টা করছি। ইহতেশাম সাহেব বলেছিলেন যে ওনাকে অনেকে বলছিলেন যে এত ছোট মেয়েকে নিয়ে আপনি বাজি ধরবেন, তো উনি বলছিলেন যে দেখবে যে একদিন এই মেয়ে এমন নায়িকা হবে যে সবাই পুরো ইন্ডাস্ট্রি তার শিডিউলের পেছনে দৌড়াবে। সেই সময়টাও তো দেখেছেন আপনি। আমি তো প্রথম থেকে দেখছি, প্রথম থেকে শেষ পর্যন্ত, এই পর্যন্ত। তখন কি খারাপ লেগেছিল যখন ওনাকে বলছিল যে এই মেয়েকে নেবেন কি? না, তখন আমি মনে করছি যে এত ছোটবেলায় কি বলতেছে ভাইয়া। তা আমি একটু জিজ্ঞেস করলাম স্পেশালভাবে যে ভাইয়া আপনি কি বললেন, ওকে নিবেন এবং ওকে নায়িকা বানাবেন, পুরা ডাইরেক্ট বললেন। কয় কি আমার তো চোখ বুঝেন কেমন। হ্যাঁ, আমি দেখেই বুঝছি এ কি হবে একদিন। হ্যাঁ, তো এখন তোমরাই তো জানো সে কি হয়েছে না হয়েছে, বুঝছো। হ্যাঁ, উনি অলরেডি লিভিং লেজেন্ড আমাদের, এবং যত বয়স যাবে তত আরও মানুষ তাকে থাকে না, আমাদের দেশে তো বয়স না হলে কিংবদন্তি শব্দটা উচ্চারণ করতে চায় না, এটা আর কি। তো আমার একটু জানার ইচ্ছা যে অস্ট্রেলিয়াতে কিভাবে আপনাদের দিন কাটে, ওনার সাথে আপনি তো ওনার বাসাতেই বেশি কাটান বোধহয় টাইম। আমি ওর কাছেই বেশি থাকি। হ্যাঁ, তো ওর ছেলেটাও আমি আর সব জায়গায় যাই, আমার ছেলের বাসায় মেয়ে ওর। হ্যাঁ, হ্যাঁ, সব বাসায় যায়, আমার সব নাতিপুতি আমার একদম জানের জান। হ্যাঁ, ওরা আমাকে অনেক টেক কেয়ার করে। তো এখন আর এরা তো আমার বাচ্চারা তো, আমি গতবার অসুস্থ ছিলাম, মানে ও পাগলের মতো করছে আমাকে। 8 ঘন্টা মাত্র ছিল, আমাকে নিয়ে গেল এখান থেকে, যে না তুমি এখানে মরে যাবা, তুমি অস্ট্রেলিয়ায় চলো চিকিৎসা করতে। হ্যাঁ, এই জায়গা তো চিকিৎসাই তো আমি পাইলাম না ভালো। পরে অস্ট্রেলিয়ায় গেলাম, তারপরের দিন আমি ভালো। অনেক ছোটবেলায় উনি ক্যামেরার সামনে এসেছিলেন এবং খুব সাকসেসফুল খুব দ্রুত সময়ের মধ্যে। এবং আমি একটু জানতে চাই যে পরিবারের উপর ওনার দায়িত্ববোধটা কেমন দেখেছেন আপনি মা হিসেবে? অনেক অনেক, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, ও ছোট ছোট ভাই বোন ছিল, ও সবসময় ওদেরকে দেখাশুনো করছে, টেক কেয়ার করছে, এবং আমাকেও। হ্যাঁ, এখনো সবাইকে সে টেক কেয়ার করে। হ্যাঁ, আর ও ও আসলে না থাকলে আসলে ভালো লাগে না। এই যে আমরা তো একা আসছি, আমার ছোট মেয়ে বলতেছে আম্মা ও নেই তো ভালোই লাগতেছে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি যে সত্যি কথা তো, ফাঁকা ফাঁকা লাগতেছে, কেমন ও নাই কী যেন একটা নাই মনে হচ্ছে। হ্যাঁ, তো আসলে সবাই একটু জোকারি করে তো, জমাই রাখে সব কিছু।
উনি নাচ শিখেছেন কিন্তু এইরকম মানে উঁচু মাপের অভিনেত্রী হবেন মানে যেটা আসলে ওনার অভিনয়ের তো কোনো আমি বলবো যে কারোর সাথে তুলনাই করা যায় না, একেবারে নিজস্ব একটা ধারা এবং উনি নিজেকে বারবার ছাপিয়ে গিয়েছেন, ওনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তো এই অভিনয়টা কিভাবে ওনার ভিতরে আসলো? আপনি তো মা হিসেবে সব দেখেছেন, আপনি কি বলবেন? আমি ছোটবেলার থেকে যেটা দেখতাম ওর সব সময় খেয়াল করতাম, মানে আমাদের বাসায় যে কাজের বুয়াগুলো ছিল না, ওরা কিভাবে কথা বলে কিভাবে খায় এটা সে নকল করতো, দেখাতো। হ্যাঁ, তো তখন তো আর জানতাম না সে যে নায়িকাতে দিব নাকি। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম, তো ওর সেই ছোটোবেলা থেকে একটু প্রতিভা ওরকম ছিল, আমরা দেখতেছিলাম। হ্যাঁ, আর ছোটো মেয়েটা তো গানের মানে সে তো কোনোদিন গান শেখে নাই কারোর কাছে, একা একা কিন্তু সে ওই গান গায় যতটুকু শিখছে। ও বাফাতে নাচ শিখছে, ও বাফাতে নাচ শিখছে। হ্যাঁ, তো এই আর কি। এই এদেরকে নিয়েই আমার সারাদিন সময় কাটে, নাতিপুতি নিয়ে এখন। আর যখন শুরুর দিকে শাবনূর আপু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেন, তখনকার সময় তো এরকম ছিল না, মানে তখন অনেকে বলতো যে ভালো ফ্যামিলির মেয়েদেরকে আনা যাবে না, আপনাদের পরিবারটা খুবই মানে ফিল্মের বাইরের একেবারেই, আপনার পরিবারে কেউই যুক্ত ছিল না কখনোই। তো ওনাকে যখন দিলেন মানে কি মনে করে দিলেন? আর আপনারা তো বোধহয় কালচারাল মাইন্ডেডই ছিলেন, নয়তো মেয়েকে নাচ শেখাচ্ছেন। আমার হাজব্যান্ডের দিক দিয়ে একটু কালচারাল মাইন্ডেড ছিল, কিন্তু আমার বাপের বাড়ির দিক দিয়ে ওরা কনজারভেটিভ খুব। হ্যাঁ, তো আমি যখন আমার মেয়েকে ফিল্মে দিয়েছে আমার সাথে সম্পর্কই বাদ দিছে আমার বাপের বাড়ির লোক, কিন্তু এরা উৎসাহ দিছে সবাই। হ্যাঁ, এই এরা তো ওর আব্বু তো গান টান লিখতো, সুর করতো, সে তো সঙ্গীত পরিচালক ছিল এতে ওই বিটিভিতে। হ্যাঁ, ওই প্রতিভাটা তার আছে। হ্যাঁ, এবং আরেকটা কথা জানো কি, কাজী অদূত নাম শুনছো তো না? আমাদের সাহিত্যিক, সে একজন উপমহাদেশের। হ্যাঁ, তো সেই ফ্যামিলির তো সে। হ্যাঁ, সেই ফ্যামিলির। তার দাদা ছিল সেই আমলের AA পাস। উনি ইংলিশের এই যে একটা কলেজের প্রফেসর ছিল সে। হ্যাঁ, তার মানে একটা জিন বাবার দিক থেকে উনি পেয়েছেন। আপনারা তো যশোরের, শাবনূর আপুর জন্ম কোথায় হয়েছিল? ও যশোরেই হয়েছে। কোন এলাকায়? যশোরে নাভারণ। ওকে। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা ওনার কোথায় কোথায়? সে তো ঢাকায় পড়াশুনো করছে। আমার তো বিয়ের পর আমি ঢাকায় থাকতাম। ঢাকায় শাইন স্কুলে পড়তো। খুব ভালো স্কুল, এখনো নাম করে স্কুল। শাইন স্কুলে পড়াশোনা করছে। উনি তো ছোটবেলায় চলে আসলেন, তারপরে কি কন্টিনিউ করতে পেরেছিলেন পড়াশোনাটা? পড়াশুনো করছে, ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশুনো করছে। হ্যাঁ, ওই ফাঁকে ফাঁকে আর কি। তখন তো ক্লাস 8-এ পড়তো। তো আমি বললাম যে এত একদম কম লেখাপড়া শিখলে তো তোমার হবে না, কিছু তো লেখাপড়া শিখতে হবে। ওই অনেক কষ্ট করে তখন তো জানো দিন রাত সে কাজ করছে। এমন সময় গেছে যে রাত্রি কারোর সাথে দেখাই হয়নি, তার এসে শুয়ে পড়ছে। হ্যাঁ, আবার সকালবেলা চলে গেছে, তখন আমরা উঠিই নাই। অবশ্য কন্টিনিউ তো আমি 3 বছর ওর সাথে ছিলাম, তারপরের ঘটনাগুলো বলছি। আমার একটু খুব জানতে ইচ্ছা করে, আপনি একদম সময়ের সাক্ষী, সেটা হচ্ছে উনি অনেক এখনকার জনপ্রিয় নায়কদেরকে সুযোগ দিয়েছিলেন তার বিপরীতে বড় বড় চরিত্রে। আমি রিয়াজ, ফেরদৌস, বিশেষ করে শাকিব খানের নাম বলতে পারি। উনি নিজেই বলতেন যে তোমরা পরিচালকদেরকে আমার সাথে ওনাদেরকে কাস্ট করো। এটা কি আপনি তো দেখেছেন না? আমি এখন এইসব নিয়ে বলতে চাই না, বুঝছো না? তার কারণ সবাই সবার যোগ্যতায় উঠে। হ্যাঁ, কেউ হয়তো হেল্প করছে, আমার মেয়ে তো অবশ্যই হেল্প করছে সবাইরে। তারপরে যার সে যোগ্যতায় সে উঠছে, বুঝছো না? তো হ্যাঁ, তোমরা সেটা বলবা। আর সর্বশেষ একটু জানতে চাচ্ছি আমি যে ইন্ডাস্ট্রিতে যারা জুনিয়র আর্টিস্ট তারা সবসময় বলে থাকেন বিভিন্ন ইন্টারভিউতে যে ওনার মনটা কত বড় ছিল। উনি নাকি যখন কেউ বলতেন যে আমার, কখনো উনি নিজে ডেকে বলতেন, আবার কখনো ওনাকে যদি বলতেন যে আমার এই প্রবলেম, উনি নাকি ব্যাগ থেকে টাকা গুনেও দিতেন না। আপনি তো সবসময় এই গুণটাই যে বড় মনের মানুষ, দান করা, এবং সেটা খুব লুকিয়ে, উনি কাউকে কখনোই বুঝতে দেননি। এটা কিভাবে কার কাছ থেকে এসেছে ওনার মধ্যে? এটা আমি কিছুটা করি। হ্যাঁ, আমার হাজব্যান্ডও করতো। তার হচ্ছে 2-3টে প্যান্ট যদি থাকতো একটা লোকের দিয়ে দিত, এরকম টাইপের লোক ছিল। তা আমিও ওরকম করি গোপনে। আমি কিন্তু কাউকে বলে আমি 2 টাকাও দিইনি, কিন্তু আমি গোপনে দান করে। ও এটা শিখছে। উনি অনেক কিছু আরও দিতে পারতেন, একেবারে তুঙ্গে থাকা অবস্থাতেই তো মোটামুটি অস্ট্রেলিয়াতে চলে গেলেন, এবং একটা বিরতি, লম্বা বিরতি আসলে। তারপরে রঙ্গনা দিয়ে ফিরতে চেয়েছিলেন, সেই ছবিটা এখন ইউটিউবে চলে গিয়ে খুব উনি নিজেও মন খারাপ করেছেন। ওনাকে আসলে পরবর্তীতে আপনি কোথায় দেখতে চান মা হিসেবে? আমি অ্যাকচুয়ালি জানি না সে করতে চায় কি না। হ্যাঁ, তবে করতে চাইলে আমাদের কোনো তো আপত্তি নেই। হ্যাঁ,
যদি ছবি আবার করতে চায় চান কিনা যে আরো অনেক বছর কাজ করুক? করুক, অসুবিধা তো নেই। হ্যাঁ, তার কারণ ও যদি ও নিজেকে ফিট করে সব কিছু তৈরি করে যদি কাজ করে তা আমাদের তো অসুবিধা থাকার কথা না। আর ওনাকে সেটেল দেখতে চান না আবার? সেটেল তো আমি মানে সাংসারিক জীবনের কথা, এমনি তো বাস্তব জীবনে উনি সেটেল। এটা আমি বলতে পারবো না, তার কারণ আমরা অনেক এটা নিয়ে ভাবি, কিন্তু সে আসলে এগ্রি করে না। আমরা হাসতে হাসতে তিনজন মরে যাই, আমাদের সাথে সবার মার সাথে, মানে পপির মা, মৌসুমীর মা, আমি, সালমানের মেয়ে, আমি যদি ভুল না করি, হ্যাঁ, খুলনা অঞ্চলের না? আমি নিজে খুলনার। যশোরের, আমি যশোরের। ওই একই, মানে আমাদের একটা ভাষা তো মিল তো আছে। আর ওই যে সালমানের বাবা বেশি আসতো, সালমানের মা বেশি আসতো না, বাবা আসতো, এই আর কি। সেই দিনগুলো মিস করেন? সেই দিনগুলো খুবই মিস করি আমি, আসলে এত মিস করি যে যখন আমার মেয়ে কাজ করতো আমি কিন্তু ওর সাথে কন্টিনিউ থাকতাম। তো আমি মেয়েকে কোনো সময় একা ছাড়ি নাই, দূরে যাক আর কাছে থাকুক। হ্যাঁ, তারপরে যখন ও সবাইকে চিনলো জানলো তখন আমি ওকে একা ছাড়ছি, তার আগে আমি কোনো সময় ছাড়ি না। আর বাইরে যখন গেছে তখন আমি সাথে ছিলাম সব সময়।